দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে 4 দিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে সমস্ত রকম নিরাপত্তা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সমস্ত রকম নিরাপত্তার নির্দেশ কলকাতা হাইকোর্টের, এবং সমস্ত রকম নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর তরফে। জোড়াসাঁকো এবং সিথি থানাকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি বিশ্বজিৎ বসুর রবীন্দ্র ভারতীর উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে সমস্ত রকমভাবে নিরাপত্তা প্রদান করতে হবে, এবং পাশাপাশি জোড়াসাঁকো ও সিথি থানাকেও নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, জোড়াসাঁকো সিথি থানাকে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সমস্ত রকম ভাবে যাতে নিরাপত্তা দেওয়া হয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে এসেছেন উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জোড়াসাঁকো ক্যাম্পাসের বাইরে ইতিমধ্যেই পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, এবং তাকে যাতে সমস্ত রকম ভাবে নিরাপত্তা দেওয়া হয় এই সমস্ত বিষয়ে নজর রাখার কথা বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে ইতিমধ্যেই যাতে সেই সমস্ত নিরাপত্তা সুনিশ্চিত করা হয় সেই নির্দেশও হাইকোর্টের তরফে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইতিমধ্যেই তিনি বিশ্ববিদ্যালয় চত্বরে এসেছেন। আমরা দেখেছিলাম যে এর আগে উপাচার্যের ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান সেখানকার পড়ুয়ারা। মঙ্গলবারে বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসের ভিতরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়াদের একাংশ, এবং মূলত অস্থায়ী উপাচার্যের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন, এবং সেখানে বসেই রীতিমতো স্লোগানিংও তুলতে থাকেন পড়ুয়ারা। এবার সমস্ত রকমভাবে উপাচার্যকে তিনি যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন তাকে যাতে সুনিশ্চিতভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়, তার নিরাপত্তায় যেন কোনো রকম খামতি না থাকে, এই বিষয়ে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সোমবারের পর মঙ্গলবারও আমরা দেখেছি সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, গতকালের পর আজ সকাল থেকেও কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছিল, এবং যেভাবে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়েছিল সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে উপাচার্য তিনি যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকছেন তাকে যেন সব রকম ভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। নিরাপত্তার ছবিটা এই মুহূর্তে ঠিক কতটা স্পষ্ট হচ্ছে? দেখো, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে জোড়াসাঁকো ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসের বাইরে যথেষ্ট পুলিশের নিরাপত্তা রয়েছে, কেননা কলকাতা হাইকোর্টের বিচারপতি যাতে একেবারে নিরাপত্তা সহ তার নিরাপত্তায় যাতে কোনো রকম খামতি না থাকে সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, এবং কিছুক্ষণ আগেই জোড়াসাঁকো ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। সত্য সুন্দর, তুমি সঙ্গে থাকো। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকো ক্যাম্পাসে এসেছেন উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জোড়াসাঁকো ক্যাম্পাসের বাইরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেই ছবি তুলে ধরছি। জোড়াসাঁকো ক্যাম্পাসের বাইরে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা, এবং নিরাপত্তার যাতে কোনো রকম কোনো খামতি না থাকে সেই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি নির্দেশ দিয়েছেন। এবং বারংবার যেভাবে অশান্ত হয়ে উঠছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, গতকালের পর আজও দিনভর সেই অশান্তির ছবি দেখা গিয়েছে। সত্য সুন্দর রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সত্য সুন্দর, এই মুহূর্তে নিরাপত্তা সুনিশ্চিতকরণের যে বিষয়টা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু যে নির্দেশ দিয়েছেন সেটা একদিকে জোড়াসাঁকো থানা এবং অন্যদিকে সিথি থানা, এই দুই থানাকেই যাতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত যে উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় তিনি যাতে নিরাপত্তা সহ এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেন সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে হবে, এবং গিরিশ পার্ক থানাকেও কিন্তু একই রকম ভাবে বলা হয়েছে। কিছুক্ষণ আগেই জোড়াসাঁকো ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছেন, প্রবেশ করেছেন
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। তুমি জানো যে গতকাল থেকে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, যে বিক্ষোভ দেখানো হচ্ছিল, এই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনোভাবেই নিরাপত্তার কোনো খামতি না থাকে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে হবে। কেননা উপাচার্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না, তাকে বাধা দেওয়া হবে, এই বিষয়টি কিন্তু কোনোভাবেই ভালো চোখে দেখেনি আদালত। এবং কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ দিয়েছে যাতে পর্যাপ্ত নিরাপত্তা থাকে, এবং সেই নিরাপত্তাও কিন্তু এই মুহূর্তে রাখা হয়েছে। উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় কিছুক্ষণ আগেই তিনি বিশ্ববিদ্যালয়ের ভেতরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে জোড়াসাঁকো ক্যাম্পাস রয়েছে সেখানে তিনি ঢুকেছেন, এবং সেখানে তিনি তার প্রয়োজনীয় যে তার যে অন্যান্য যারা অফিসিয়ালস রয়েছে তাদের সঙ্গে কিছুক্ষণ আগেও কথা বলছিলেন, তিনি বাইরে বেরিয়ে এসে তেমনটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তুমি জানো যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসেবে এই শুভ্রকমল মুখোপাধ্যায়কে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি নিয়োগ করেছিলেন, এবং শুধুমাত্র তিনি কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নন, তিনি কিন্তু কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এই শুভ্রকমল মুখোপাধ্যায়। ফলে কলেজ এবং বিশ্ববিদ্যালয় সংগঠন, অধ্যাপকদের যে সংগঠন ওয়েবকুপা, সেই ওয়েবকুপার বিক্ষোভের মুখে তিনি পড়েছিলেন, এবং বিক্ষোভকারীদের অভিযোগ যে উপাচার্যের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি তার পদে রয়েছেন। ফলে সেক্ষেত্রে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবং বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে রাখা হয়েছে, উপাচার্য কিন্তু ভেতরে ঢুকতে পারছিলেন না। এবং সেক্ষেত্রে কিন্তু যে বিক্ষোভ ছিল সেই জায়গা থেকেই কিন্তু কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক ইতিমধ্যেই কিন্তু জোড়াসাঁকো ক্যাম্পাসে প্রবেশ করেছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। এখনো পর্যন্ত উপাচার্য তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসেছেন জোড়াসাঁকো ক্যাম্পাসে। নতুন করে কি কোনো রকম কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে? দেখো, নতুন করে এখন কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে তৈরি হতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এবং সেই নিরাপত্তা দিয়েই কিন্তু ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কে জোড়াসাঁকো ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে, এবং তিনি ঢুকেছেন। তার প্রয়োজনীয় যে কথাবার্তা তিনি তার অফিসিয়ালসদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে তিনি সেই কথাবার্তা সেরে নিচ্ছেন। ধন্যবাদ জানাবো সত্য সুন্দর ভট্টাচার্য ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে সব রকম নিরাপত্তা দিতে হবে, এবং ইতিমধ্যেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে জোড়াসাঁকো ক্যাম্পাসে উপাচার্য এলেন, এবং বাইরে ক্যাম্পাসের বাইরে কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন ছিল। নজর রাখবো অন্যান্য খবরের দিকে। জোর করে বিয়ে দেওয়ার মাসুল। উত্তরপ্রদেশের আউরাইয়ায় স্বামীকে খুন স্ত্রীর, ভাড়াটে খুনি দিয়ে খুন পলাতক প্রেমিক। বিয়ের মাত্র 2 সপ্তাহের মাথায় স্বামীকে খুন করল স্ত্রী। উত্তরপ্রদেশের আউরাইয়ায় স্বামীকে খুন স্ত্রীর, বিয়ের মাত্র 2 সপ্তাহের মাথায় স্বামীকে খুন পলাতক প্রেমিক। জোর করে বিয়ে দেওয়ার মাসুল, ভাড়াটে খুনি দিয়ে খুন। উত্তরপ্রদেশের ঘটনা, এবং যে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। অঙ্কুরদা, এখনো পর্যন্ত এই বিষয়ে কি জানা যাচ্ছে? পুলিশ এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কি সন্দেহ করছে, কি অনুমান করছে? প্রথমেই যেটা ভাস্বতী জানিয়ে রাখি, এই ঘটনায় যে 3 জন অভিযুক্ত, অর্থাৎ নিহত যে ব্যক্তি, তার স্ত্রী, তার প্রেমিক এবং যে ভাড়াটে খুনি, 3 জনকেই পুলিশ গ্রেফতার করেছে। উত্তরপ্রদেশের আউরাইয়া জেলার ঘটনা। অনেকটা মিরাটে যেরকম ঘটনা আমরা সম্প্রতি দেখেছি, প্রায় সেরকমই একটি ঘটনা। বিয়ের মাত্র 15 দিন পরে, এই গত 5 মার্চ তাদের বিয়ে হয়েছিল। পুলিশ যেটা জানাচ্ছে, গত 5 মার্চে বিয়ে হয়েছিল, আজকে 25শে মার্চ। এবং এই 5 মার্চে বিয়ে হয়েছিল, এবং সেখানে বিয়ের পর থেকেই এই যে মহিলা, যে ভদ্রলোক মারা গিয়েছেন, তার নাম দিলীপ, এবং দিলীপকে খুন করার চক্রান্ত করছিল তার স্ত্রী। তার কারণ তার স্ত্রীর তার গ্রামের বাড়িতে তার এক প্রেমিক ছিল, সেই প্রেমিকের সঙ্গে তার একটি সম্পর্ক ছিল, এবং সে যখন বুঝেছিল তার স্বামী যথেষ্ট ধনী, তখন স্বামীকে খুন করে তার সম্পর্ক পুরোটাই, তার সম্পত্তি পুরোটাই সে নিতে চেয়েছিল, এবং তার প্রেমিকের সঙ্গে সে থাকবে বলে স্থির করে। এবং সেই কারণেই এই প্রগতি এবং তার যে স্বামী রয়েছে মনোজ, তারা সবাই মিলে, প্রগতি এবং মনোজ, তারা একজন ভাড়াটে খুনিকে নেয়, তাকে 2 লক্ষ টাকা দিয়ে এই খুনের চক্রান্ত করে তারা। এবং সেই মতো সেই ভাড়াটে খুনি সে দিলীপকে একটি জমির কাছে নিয়ে গিয়ে তাকে গুলি করে,
এবং গুলি করে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। মনে করা হয় যে দিলীপ মারা গিয়েছে, কিন্তু দিলীপ মারা যায়নি। একটি খবরের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যে এক ব্যক্তি আহত হয়ে পড়ে রয়েছে। তারপর সেই ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে সেই ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরিত করলেও সেখানে সে মারা যায়। কিন্তু সিসিটিভি ফুটেজে তিনজনকেই দেখতে পায়, অর্থাৎ মনোজ, প্রগতি এবং খুনি রামজি চৌধুরী, তিনজনের ছবি দেখে শনাক্ত করে পুলিশ তিনজনকে অ্যারেস্ট করেছে। এবং ওই খুনি রামজি চৌধুরীর কাছ থেকে একটি পিস্তল এবং দুটি তাজা খাদ্য করেছে। তিনজনকে অ্যারেস্ট করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধন্যবাদ অঙ্কুরদা। অঙ্কুর ভট্টাচার্য ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইন। একই মহিলার নামে এসসি ও ওবিসি সার্টিফিকেট থাকার অভিযোগ উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে। একই ব্যক্তির এসসি এবং ওবিসি সার্টিফিকেট একই রকম ভাবে থাকার অভিযোগ জাতীয় তপশিলি জাতি কমিশনে অভিযোগ বিজেপি নেতা কৌস্তব বাগচি। অভিযোগ উঠছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে। এখনো পর্যন্ত গোটা বিষয়টি জানানো হয়েছে এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনি ইতিমধ্যেই জাতীয় তপশিলি কমিশনে অভিযোগ জানিয়েছেন। কৌস্তব বাগচি বিজেপি নেতা, তিনি কি বলেছেন এ বিষয়ে শোনাবো। কোনো যে সে ব্যক্তি নয়, উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি। সে উত্তর দিনাজপুরের জেলা সভাধিপতির এসসি সার্টিফিকেট আর ওবিসি সার্টিফিকেট দুটো একসাথে কি করে হয়? এই মহিলাই কদিন আগে, পম্পা দেবী কদিন আগে মতুয়া সম্প্রদায়ের যাকে ভগবান রূপে যাকে পুজো করা হয়, সে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে ব্যঙ্গাত্মক অপমানজনক মন্তব্য করেছিলেন তিনি। আমার প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি সরকারি পদে রয়েছেন, সভাধিপতি জেলা পরিষদের, তার এসসি এবং ওবিসি সার্টিফিকেট একসাথে বর্তমান। এই বিষয়টা আমরা ন্যাশনাল এসসি কমিশনে জানাবো এবং প্রয়োজনে এটা নিয়ে আমরা মামলা করব যে এই ধরনের জালিয়াতি এবং সরকারি পদে, এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে বসে, জেলা সভাধিপতি পদে বসে এই ধরনের জালিয়াতি কি করে হতে পারে? এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাবদিহি করতে হবে, এই রাজ্য সরকারকে জবাবদিহি করতে হবে এবং আমরা এই বিষয়টা নিয়ে শিগগিরই আদালতের দ্বারস্থ হব। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস, একই মহিলার নামে এসসি ও ওবিসি সার্টিফিকেট থাকার অভিযোগ, মূলত এখনো পর্যন্ত এই বিষয়ে প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, প্রশাসনিক তরফ থেকে কি ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত তা জানা না গেলেও আইনজীবী, বিজেপির আইনজীবী কৌস্তব বাগচি তিনি তার টুইটার এক্স হ্যান্ডেলে দুটি সার্টিফিকেট পোস্ট করে। একটি হচ্ছে ওবিসির এবং একটি হচ্ছে এসসির, অর্থাৎ শিডিউল কাস্ট। সেখানে দাঁড়িয়ে তিনি যে অভিযোগটা করেছেন যে উত্তর দিনাজপুর জেলা সভাধিপতি তার একই সঙ্গে তিনি একটি ওবিসি এবং একই সঙ্গে শিডিউল কাস্ট তিনি তার সার্টিফিকেট পেশ করে জেলা সভাধিপতি হয়েছেন, এমনটাই অভিযোগ। এবং এই বিষয়ে একই লোক কি করে একই সঙ্গে ওবিসি এবং একই সঙ্গে শিডিউল কাস্ট হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং যা সার্টিফিকেটের খবর, যদিও কলকাতা টিভি তা পরখ করে দেখেনি, কিন্তু যে সার্টিফিকেট দিয়েছেন এবং সেই সার্টিফিকেটের ভিত্তিতে তিনি যা অভিযোগ করেছেন এবং যে একই লোককে কি করে দুটো পায় এবং এর পাশাপাশি তিনি একটা গুরুত্বপূর্ণ পদে থাকেন এবং সেই গুরুত্বপূর্ণ পদটা পেয়েছে এইভাবে একদম পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন জালিয়াতি করে সার্টিফিকেট, অর্থাৎ জালিয়াতি কথাটা, জাল কথাটা স্পষ্ট উল্লেখ করা রয়েছে। এবং সেই জায়গায় আগামী দিনে তিনি শিডিউল কাস্ট কমিশনেও যাবেন এবং আদালতের দ্বারস্থ হবেন, এমনটাও জানিয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে প্রশ্ন দাঁড়াচ্ছে, একজন সরকারি পদাধিকারী কিভাবে এইরকম ভাবে একই সঙ্গে দুটো সার্টিফিকেট করতে পারে। এবং যা একটি বেরিয়েছে হচ্ছে একটি শিডিউল দেখা যাচ্ছে যে ইসলামপুর থেকে এসডিও অফিস, সাব ডিভিশনাল অফিসার ইসলামপুর, এবং আরেকটি দেখা যাচ্ছে যে রায়গঞ্জ থেকে সাব ডিভিশনাল অফিসার রায়গঞ্জ। এই দুটি জায়গা থেকে দুটি সার্টিফিকেট কিন্তু তিনজনের কৌস্তব বাগচি তার এক্স চ্যানেলে পোস্ট করেছে। ধন্যবাদ জানাবো দেবাশিস। দেবাশিস সেনগুপ্ত ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। আর এই বিষয়ে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় তিনি কি বলেছেন শোনাবো। এসব তো খুব সাধারণ ব্যাপার, তৃণমূলে সব সম্ভব, তৃণমূলে সম্ভব না এরকম বলে বিষয় নেই। তো যে রাজ্যে ভুয়ো ডাক্তার পাওয়া যায়, ভুয়ো ইঞ্জিনিয়ার পাওয়া যায়, তো সেই রাজ্যের ডক্টরেট ডিগ্রি জাল হয়, তো সে রাজ্যে জাল ডাক্তার আছে, জাল ওষুধ আছে, তো জাল সার্টিফিকেট হবে না? একজনের দুটো সার্টিফিকেট, তখন যেরকম দরকার হয় সেটা ব্যবহার করে। এই রাজ্য, এটাই তো এগিয়ে বাংলার মডেল, এটাই তো নতুন বাংলা।
সবার যত স্বপ্ন তার পূরণের দায় মেটায়, সব আশাকেই সফল করি আমার প্রোটিন, ফাইবার আর প্রাণ শক্তিতে ভরা আমন্ড প্রতিদিন। ফিরলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, ডুপ্লিকেট এপিক নিয়ে এখনো পর্যন্ত কি পদক্ষেপ করা হয়েছে, এখনো পর্যন্ত কতগুলো কার্ড বাতিল হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনের। জেলা স্তরে এপিক নিয়ে বৈঠক হয়েছে কিনা জানতে চাইল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনের, এখনো পর্যন্ত কত কার্ড বাতিল হয়েছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এই সমস্ত বিষয় রাজ্য নির্বাচন কমিশনকে জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন। শুধুমাত্র তাই নয়, 31শে মার্চের মধ্যে রিপোর্ট চাইল জাতীয় নির্বাচন কমিশন। 31শে মার্চের মধ্যে যাবতীয় এপিক সংক্রান্ত রিপোর্ট দিতে হবে, অর্থাৎ ডুপ্লিকেট এপিক কার্ড কতগুলি বাতিল করা হয়েছে, কি কি অসুবিধে রয়েছে, কি কি পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে, এই সমস্ত বিষয় জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানতে চাওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। জেলা স্তরে ইতিমধ্যে এপিক নিয়ে বৈঠক হয়েছে, এই বৈঠক হয়েছে কিনা এবং বৈঠকে কি কি বিষয় মূলত আলোচনা হয়েছে, এই সমস্ত নিয়েই জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন। ফের নবরাত্রিতে মাংসের দোকান বন্ধ রাখতে হবে, আর জানিয়ে আবারও বিতর্কে জড়ালেন দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র নেগি। এর আগে মাছ নিয়ে তিনি মন্তব্য করেছিলেন এবং তা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। এবার মন্দির চত্বরে মাংসের দোকান খোলা থাকলে সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে, আর এই মন্তব্যের পরেই কিন্তু রীতিমতো তাকে ঘিরে আবারও বিতর্ক তৈরি হয়েছে দিল্লির রাজনীতিতে। চৈত্র নবরাত্রিতে মাংসের দোকান বন্ধ রাখার দাবি আর এই নতুন ফতোয়া ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে দিল্লির রাজনীতিতে। এ বিষয়ে রবীন্দ্র নেগি তিনি ঠিক কি বলেছেন শুনুন। आगे तो पहले भी मंगलवार को मांस की दुकानें खुलती थी क्षेत्र में मंदिरों के आगे, उसके लिए एक ड्राइव चलाई थी। मैंने निवेदन किया था मांस व्यापारियों से, उन्होंने सहज स्वीकार करा और मंगलवार को दुकानें बंद होने लगी मंदिरों के आगे। इसी प्रकार नवरात्रे आ रहे हैं, साल में 2 बार नवरात्रे आते हैं। मैं निवेदन कर रहा हूँ सभी व्यापारियों से कि नवरात्रों में मांस की दुकानें मंदिर के आसपास बंद रखें। इसके लिए मैं डीएम साहब को पत्र दे रहा हूँ, इसके लिए मैं डीसी साहब एमसीजी को पत्र दे रहा हूँ, कमिश्नर को पत्र लिख रहा हूँ कि कम से कम मेरी विधानसभा में नवरात्रों में कोई भी दुकान मीट की ना खुले, मंदिरों के आगे तो खासकर ना खुले, क्योंकि हिंदू धर्म में हमारी आस्था रहती है और कहीं ना कहीं लोगों की जनभावना है। लोग आते हैं मेरे पास, मैं चुनाव प्रतिनिधि हूँ, लोग चाहते हैं कि मांस की दुकान बंद रहे, तो इसलिए मेरा काम है ये जो इनका ईद का पर्व है, ये मीठी ईद है, सेवैया खिलाइए, मीठा खिलाइए। बकरा ईद के लिए अलग टाइम होता है, तो मुझे लग रहा है कि बकरा ईद नहीं है, बकरा ईद होती तो बात होती, पर मीठी ईद है तो दोनों उनको हिंदुओं की जनभावनाओं को समझना चाहिए और इस दिन दुकान बंद रही तो अच्छा। আপনাদের শোনালাম দিল্লির বিজেপি বিধায়কের মন্তব্য এবং নতুন ফতোয়া জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আর এই নিয়ে বিস্তারিত যাব। আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, তাই এর আগেও আমরা দেখেছি দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র নেগির মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল, শিরোনামে উঠে এসেছিলেন তিনি। আবারও তার যে এই মন্তব্য এবং যেখান থেকে সেখানে সুস্পষ্ট হচ্ছে যে কোথাও গিয়ে ধর্মীয় মেরুকরণ থেকে সাধারণ মানুষের খাদ্যাভ্যাসের ওপর কোথাও গিয়ে হস্তক্ষেপ করতে চাইছে বিজেপি নেতৃত্ব। কিভাবে দেখছেন? দেখো, এই অদ্ভুত এবং তাজ্জব হয়ে যাওয়ার মতো যে বাইট আমরা কলকাতা টিভিতে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই ভদ্রলোক দিল্লিতে ছোট্ট একটু এরিয়া, ওখানে বিধানসভার কেন্দ্রও ছোট ছোট, সেখান থেকে বিধায়ক হয়েছেন, বিধায়ক হয়ে সারা দেশকে ফতোয়া দিতে শুরু করেছেন। তিনি বলেছেন যে দিল্লিতে নবরাত্রির সময় 30 তারিখ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পুরো নিয়ে যে নবরাত্রি, সেই নবরাত্রির সময় মাংস বিক্রি বন্ধ রাখতে বলেছেন তিনি, কেননা তাতে নাকি ধর্মীয় আবেগে আঘাত লাগতে পারে। এমনকি তিনি মুসলমানদেরও বলেছেন ঈদের সময় আপনারা সিমুই খান, আপনারা মাংস খাবেন না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই কথার সঙ্গে হিন্দুত্বের কি সম্পর্ক আছে, ভারতীয়তার কি সম্পর্ক আছে, মানবিকতার কি সম্পর্ক আছে? আমরা 4টে পয়েন্টে ভাগ করে বলছি। প্রথমত, সংবিধান আমাদের বেঁচে থাকার অধিকার দিয়েছে। ভারতীয় সংবিধানের সেই অধিকার মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার অনুযায়ী আমার কোন খাদ্য পছন্দ, কোন খাদ্য আমি খাবো, সেটা বেছে নেওয়ার অধিকারও আমার মৌলিক অধিকার।
রবীন্দ্র নেগির এই কথা ভারতের সংবিধানের মৌলিক অধিকার বা মূল স্তম্ভের বিরুদ্ধে। জানি না কোনো মামলা হবে কিনা কোথাও, কোনো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হবে কিনা, কিন্তু সংবিধান বিরোধী কথা। দ্বিতীয় কথা হচ্ছে হাজার হাজার বছর ধরে ভারতে কত লোক এসেছেন, কত লোক রাজা হয়েছেন, বাদশাহ হয়েছেন, কত রকম ঘটনা ঘটেছে। রবীন্দ্রনাথ বলেছেন সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। কত লোকের খাদ্যাভ্যাস আমরা গ্রহণ করেছি, নতুন নতুন খাবার শিখেছি, কিন্তু এমন কোনো শাসক খুঁজে পাওয়া বিরল যারা মানুষের খাদ্যাভ্যাসে হাত দিয়েছেন। সেই জন্য এটা ভারতের হাজার হাজার বছরের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, তার বিরোধী। তৃতীয়ত হচ্ছে উনি মুসলিমদের ফতোয়া দিয়েছেন যে ঈদের সময় আপনারা আমিষ পরিহার করুন। উনি মুসলিমদের বলবার কে? মুসলিমদের তাদের ধর্মাচরণ করার, ধর্ম পালন করার অধিকার ভারতের সংবিধান দিয়েছে। তাহলে কি ভারতে বা দিল্লিতে হিন্দু রাষ্ট্র তৈরি হলো নাকি যে উনি বলে দিচ্ছেন মুসলিমরা কিভাবে তাদের উৎসব পালন করবে? সুতরাং এটা ভারতের ধর্মনিরপেক্ষতা বিরোধী। 4 নম্বর যেটা বলতে চাই, যেটা বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে আমরা খুব ভালো করেই জানি যে বহু পুজোয় পশু বলিটা হচ্ছে একটা অত্যাবশ্যকীয় আচার। যেমন কালী পুজোর রাতে পশু বলি দেওয়া হয় বহু মণ্ডপে, বহু পুজোয়, সে ঘরের পুজোই হোক, সর্বজনীন পুজোতেই হোক, বলি দেয়া পশুর মাংস, তারপরে সেটা রান্না করে সেটা নিবেদন করা হয় দেব দেবীকে, এবং তারপরে সেই প্রসাদ ভক্তরা খান। এ তো বাংলার ঘরে ঘরে ছড়িয়ে আছে। শুধু বাংলা কেন, বাংলার বাইরে আপনি ঝাড়খণ্ড, বিহার, গোটা উত্তর ভারত আপনি যান, আপনি দেখবেন সেই একই জিনিস আছে। তাহলে কি এই যে যেসব পুজোতে পশু বলি হয় এবং মাংস রান্না করে প্রসাদ হিসেবে খাওয়া হয়, সেই পুজো বন্ধ করে দিতে হবে নাকি বিজেপির নির্দেশিকায়? তাহলে কি বাংলাতে বিজেপি ক্ষমতায় এলে আমাদের মাছ মাংস খাওয়া ছেড়ে দিতে হবে নাকি? আমিষ হয়ে যেতে হবে না, আমিষ ছেড়ে নিরামিষাশী হয়ে যেতে হবে নাকি? তাহলে কি যে কথা বলা হয় মাছে ভাতে বাঙালি, যে বাঙালি পাতে মাছ না পড়লে মনে করে যে খাওয়াটা ঠিক পূর্ণ হলো না, সেই বাঙালিকে মাছ ছেড়ে দিতে হবে? বিজেপির ফতোয়ায় কি পাত থেকে মাছ উধাও হয়ে যাবে বাংলায়? আজকে এই সব প্রশ্ন উঠছে। কি জবাব দেবেন বাংলার বিজেপি নেতারা যারা বড় বড় কথা বলে বেড়ান? তারা নেগির কথার প্রতিবাদ করছেন না কেন? বাংলার সংস্কৃতি, বাংলার খাদ্যাভ্যাস, বাংলার পুজো আচার সব কিছুর বিরুদ্ধে এই কথা কেন বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব মুখে লাগাম পড়াচ্ছেন না নেগির? এর আগেও যখন চলতি মাসের 7 তারিখে তিনি বলেছিলেন মঙ্গলবার মাছ বিক্রি বন্ধ রাখুন, তখনও বিজেপির সর্বোচ্চ নেতৃত্বকে দেখা যায়নি তার মুখে লাগাম পড়াতে। অর্থাৎ এক নতুন ভারত যেখানে হিন্দুত্ব আর হিন্দুত্ব থাকছে না, যা বিজেপির মনে হচ্ছে সেটাই করতে হবে আমাদের, এই দিকেই যাচ্ছে দেশ। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে। আমার সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আর এই বিষয়ে বিজেপি নেতা সজল ঘোষ, কংগ্রেস মুখপাত্র সৌম্য আইত্রা এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, তাদের কি বক্তব্য শোনাবো পর্ব। অজ্ঞানতা প্রসূত এইদের এইসব বক্তব্য। তার কারণ এক হচ্ছে সংবিধান সম্মত নয় এইসব কথা। সংবিধান বলেছে প্রত্যেকে নিজের নিজের রুচি মতন খাওয়া দাওয়া খাবে, পোশাক পরবে ইত্যাদি, অন্যের সঙ্গে সংঘাত না হলেই হলো। আর উনি যেটা বলেছেন হিন্দু ধর্ম বা মেজরিটি লোকের মনে আঘাত লাগবে ভাবাবেগে, উনি কি মহাভারত রামায়ণের কথা ভুলে গেছেন? এইসব কোনো এরা পড়ে না, জানে না, তাই জন্য একটা কথা বলে দিল। এসব থেকে বিরত থাকা উচিত। সংবিধান মেনে, বর্তমানের ভারতবর্ষে চলে সংবিধান অনুযায়ী, সংবিধান মেনে তাদের বক্তব্য রাখা উচিত। সমাজের জঞ্জাল এগুলো, এসব জঞ্জালদের এসব কথাবার্তা ভারতবর্ষটাকে ভাগ করার চেষ্টা করছে। কে কি খাবে, কে কি পড়বে, কে কিভাবে ঘুমাবে, সমস্তটাই ওনারা নিয়ন্ত্রণ করতে চায়। এটা ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি। এরা ভারতবর্ষটাকে ভাগ করতে চায় ধর্মের ভিত্তিতে, খাদ্যের ভিত্তিতে, বস্ত্রের ভিত্তিতে। যে ভারতবর্ষ
সে ভারতবর্ষ ইউনিয়ন অফ স্টেটস, বিভিন্নতার মধ্যে ঐক্য, সে ভারতবর্ষের ভাবনাটাই ভুলে দিতে চায়। এসব নাগপুরের প্রোডাক্ট, এসব নাগপুরের RSS এর প্রোডাক্ট, এরা ভারতবর্ষটাকে এইভাবে দেখতে চায়। এসব সফল হবে না। এখন পশ্চিমবাংলার যে বিজেপির নেতা কয়েকজন আছেন, তারা এইসব বক্তব্য শুনেছেন, তারা পশ্চিমবঙ্গে একটু চালান, তাহলে বুঝতে পারবেন। এখানে তো নাটক করেন সারাদিন ধরে। এই হচ্ছে আপনাদের নেতাদের বক্তব্য। দিল্লিতে বলেছে, দিল্লিতে তার বিস্ফোরণ হয়নি, দিল্লিতে মানুষ চিন্তা করেনি এটা নিয়ে। আমরা কলকাতায় বসে এটা নিয়ে ভাবছি কেন? দুর্গাপূজার সময় আগে অষ্টমীতে মদ পাওয়া যেত না, এখনো যদিও পাওয়া যাচ্ছে, নবমীতে মদ পাওয়া যেত না, ঈদের সময় মদের ব্যবসা বন্ধ থাকতো তো তখন তো কেউ এই নিয়ে রাগ করেনি। আচ্ছা, কাশী বিশ্বনাথে ওখানে তো মন্দির চত্বর অঞ্চলের দীর্ঘদিন ওখানে তো সমস্তটা নিরামিষ, এরকম আরো বৃন্দাবনের বহু জায়গা নিরামিষ, অসুবিধা কোথায়? যেখানকার জ্বালা সেখানে আহু আওয়াজ নেই, আমরা এখানে ফাটিয়ে দিচ্ছি। অন্যান্য খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো বাংলাদেশের খবরের দিকে। দেশে নির্বাচিত সরকার তৈরিতে সক্রিয় বাংলাদেশ সেনা। দ্রুত নির্বাচনের পক্ষে সরব প্রধান বিরোধী দল বিএনপিও। পূর্ণাঙ্গ সংস্কারের আগে নির্বাচন নয় দাবি এনসিপির। টানাপোড়েনের মধ্যে সেনাবাহিনীর দিকে তাকিয়ে বাংলাদেশবাসী। সেনাবাহিনীতে অন্তর্দ্বন্দ্ব চলছে বলে আগেই খবর এসেছিল এবং বাংলাদেশ নিয়ে বারংবার উদ্বেগ বাড়ছে। আর এবার আসাদুজ্জামান ফুয়াদের সেনাপ্রধানকে হুমকি জামাত সমর্থিত এবি পার্টির নেতা। সেনার বিরুদ্ধে দেশ দখলের ষড়যন্ত্রের অভিযোগ ফুয়াদের। সেনা ব্যারাকে ভাঙচুর চালানোর হুমকি ফুয়াদের। সেনার বিরুদ্ধে দেশ দখলের ষড়যন্ত্রের অভিযোগ ফুয়াদের। আমরা দেখেছি যে মোহাম্মদ ইউনূস সরকার অন্তর্বর্তী সরকার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশের যেভাবে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের খবর সামনে আসছে এবং এই উদ্ভূত পরিস্থিতিতে কোথাও গিয়ে সেনাবাহিনীর হাতেই কি বাংলাদেশের রাশ চলে যেতে চলেছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই গতকালের গোপন বৈঠকের পরে এই বিষয়ে আরো জোরালো হচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি, আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সোমবার গোপন বৈঠক হয়। ফলে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে এগোবে তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে। অন্যদিকে ইউনূস সরকারকে উৎখাত করে বাংলাদেশের সেনা অভ্যুত্থান ঘটানো হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের সেনাকে সরাসরি হুমকির জের। সোমবার জরুরি বৈঠকের পর সেনা শাসন জারির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সরানো হতে পারে বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে সরিয়ে সাময়িকভাবে ক্ষমতা হাতে নিতে পারে সেনা। বাংলাদেশের জাতীয় ঐক্যের সরকার গড়তে পারেন সেনাবাহিনী। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সোমবার গোপন বৈঠক হয়েছে। ফলে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে এগোয় তা নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশে উদ্বেগ বাড়ছে। আর এই নিয়ে আমরা যাব, আমার সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বাংলাদেশে জাতীয় ঐক্যের সরকার গড়তে পারে সেনাবাহিনী। আমরা দেখেছি যে ইউনূস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেভাবে বাংলাদেশে একের পর এক নৈরাজ্যের খবর সামনে আসছে, এই উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর সামনে আসা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, এখন সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া ছাড়া খুব বেশি রাস্তা খোলা আছে বলে মনে হচ্ছে না। বাংলাদেশের যে পরিস্থিতি তাতে ইতিমধ্যেই পুলিশ এবং আধা সেনা, যাদের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, তারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে ব্যারাকে ঢুকে গেছে। তারা আইন শৃঙ্খলা রক্ষা করছে না। আমরা দেখতে পেলাম যে সাদা চোখের ওপরে যখন বঙ্গবন্ধুর বাসভবন লুটপাট করা হলো,
সেখান থেকে ফার্নিচার থেকে শুরু করে সমস্ত সম্পদ লুটপাট করে ঘাড়ে করে নিয়ে গেল নিজের নিজের বাড়িতে। এই তথাকথিত বিপ্লবী ছাত্র নেতারা, তখন কিন্তু কোনো পুলিশ সেখানে ছিল না, কেউ তাদের বাধা দিতে আসেনি, অবাধে লুটপাট হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের পাড়াতে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, কেউ বাধা দিতে আসছে না, একেবারে অবাধে সেই সমস্ত কাজ এবং লুটপাট চলছে। সুতরাং বাংলাদেশ একটা নৈরাজ্যের দিকে, বিশৃঙ্খল পরিস্থিতির দিকে চলে গেছে। তার মধ্যে বাড়তি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র প্রচার চলছে। আমরা দেখালাম এখানে আসাদুজ্জামান ফুয়াদ, তিনি পরিষ্কার হুমকি দিয়েছেন যে ওই কুত্তা, মানে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম করে বলছেন যে ওই কুত্তাকে সঙ্গে নিয়ে সেনা যদি বাংলাদেশের রাজনীতিতে হাত দিতে আসে তাহলে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে, এই কথা বলছে। আমরা সেটা কলকাতা টিভিতে সেই বাইট চালিয়েছি। এই ফুয়াদ বা এরকম কিছু সাজানো ছাত্রনেতা, এরা হচ্ছে পাকিস্তান এবং আমেরিকার যে আগের প্রশাসন, বাইডেন প্রশাসন, তাদের টাকায় মোটা হওয়া নেতা, তাদের সাজানো নেতা, এবং তারা চাইছে বাংলাদেশে মৌলবাদ প্রতিষ্ঠিত করতে এবং পাকিস্তানের একটা উপগ্রহ দেশে পরিণত করতে বাংলাদেশকে। সুতরাং তারা চাইছে না যে ধর্মনিরপেক্ষতার কাছাকাছি যে দলগুলো আছে, আওয়ামী লীগ বা বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা কমিউনিস্ট পার্টি বা ওয়ার্কার্স পার্টি, তাদের ভূমিকা থাকুক। তারা চাইছে যেন তেনভাবে ক্ষমতা দখল করে নিতে বাংলাদেশে। সেই পরিপ্রেক্ষিতে সোমবার বাংলাদেশের সেনাপ্রধান সেনাবাহিনীর সর্বোচ্চ স্তরের বেশ কয়েকজন সেনাপতির সঙ্গে কথা বলেছেন। প্রকৃতপক্ষে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল এবং ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডসের কমান্ডার সবাই উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে। এবং যেটা সূত্র মারফত খবর জানা যাচ্ছে যে ওয়াকারুজ্জামানের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে সব সেনাপতিরাই সমর্থন করেছেন। তারা দেশকে বিশৃঙ্খলার দিকে যেতে দিতে রাজি নন এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বত্র, ঢাকা সহ রাস্তায় সেনাবাহিনী রয়েছে, রাস্তায় কিছুটা পুলিশেরও সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষার কাজে, দেশে শৃঙ্খলা রক্ষার কাজে তারা নেমে পড়েছেন রাস্তায়, সেটাই দেখা যাচ্ছে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এর পরে কি করতে পারে সেনা। একটা খবর হচ্ছে ইউনূসকে চাপ দেওয়া হতে পারে যে আপনি জরুরি অবস্থা জারি করুন। জরুরি অবস্থা যদি জারি হয় তাহলে অটোমেটিক্যালি সেনার হাতে বড় ক্ষমতা চলে আসবে। যদি সেই রাস্তা সফল না হয় সরাসরি সেনা অভ্যুত্থান হতে পারে এবং সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে। খবর যেটা পাওয়া যাচ্ছে সূত্র মারফত যে ক্ষমতা পেলে, সেনাবাহিনী ক্ষমতা পেলে সেখানে নিজেরাই শাসন না চালিয়ে একটি সর্বদলীয় বা একটি জাতীয় ঐক্যের সরকার গড়বার দিকে যেতে পারে সেনাবাহিনী এবং সেই সরকারের মধ্যে সব দলের আনুপাতিক হারে যে যত বড় দলের তার একটু বেশি, ছোট দলের কম, এই রকম প্রতিনিধিত্ব রেখে একটা সরকার গড়ার দিকে যেতে পারে বাংলাদেশের সেনাবাহিনী। এখন এটা কবে হতে পারে? আমরা যেটা জানতে পারছি যে 25 তারিখ আজকেই একটি ভাড়া করা বিমানে ইউনূস চীন যাচ্ছেন। চীনে তিনি কিছু বৈঠকে যোগ দেবেন, কিছু হাসপাতালে বাংলাদেশের রোগী পাঠাবার ব্যাপারে কথা হবে এবং যেটা জানা যাচ্ছে যে 28 তারিখে চীনের সর্বোচ্চ নেতা জি জিনপিংয়ের সঙ্গে কথা হতে পারে মোহাম্মদ ইউনূসের। 29 তারিখে তার ফিরে আসবার কথা। তারপরে 31 তারিখ ঈদ হতে পারে, 31 তারিখের বদলে 1 তারিখও ঈদ হতে পারে। সুতরাং এই 30, 31, 1 এই সময়টা বাংলাদেশে উৎসবের সময়, খুব বড় উৎসব ঈদ বাংলাদেশে, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর কাছে সম্ভবত এটাই সবথেকে বড় উৎসব। সেই উৎসব এই রমাদান বা রমজান মাসের শেষে পালিত হবে। এই ঈদ পর্যন্ত সম্ভবত কোনো বড় ঘটনা ঘটবে না, যেমন চলছে তেমনই চলবে। তারপরে সেনাবাহিনী হয়তো কিছু নির্দিষ্ট পদক্ষেপ নেবে,
তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন। সেক্ষেত্রে পাশাপাশি আশিস দা, বাংলাদেশের সেনাকেও সরাসরি হুমকির জের আমরা দেখেছি গতকালের বৈঠকের পর থেকে সেনা শাসন জারির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে বর্তমান প্রধান উপদেষ্টাকেও সরানো হতে পারে, এই জায়গা থেকে কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ইউনূস সরকার বাংলাদেশের শৃঙ্খলা এবং নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা আনতে ব্যর্থ হয়েছে। সুতরাং এই প্রশাসন সরকারি কাজ চালাতে ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে এখন আর তেমন দ্বিমত নেই। যদি ঢাকার রাস্তায় দাঁড়িয়ে কেউ হুঙ্কার দিতে পারে আমি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব, তাহলে আর সে দেশে কী শৃঙ্খলা, কী নিরাপত্তা মানুষের থাকতে পারে? সুতরাং ইউনূসকে যেতে হবেই। ইউনূসকে যাওয়ার দুটো রাস্তা হতে পারে। একটা হচ্ছে ইউনূস নিজে জরুরি অবস্থা জারি করলে সেক্ষেত্রে সেনা বিপুল ক্ষমতার অধিকারী হবে, অটোমেটিক্যালি হবে, জরুরি অবস্থার মধ্যে যেমন হয়ে থাকে সেটা হতে পারে। কিন্তু তাতে যদি ইউনূস রাজি না হন, যেটা খবর আসছে নানান সূত্র মারফত, তাতে বলা হচ্ছে যে ইউনূস যদি জরুরি অবস্থা জারিতে রাজি না হন তাহলে সরাসরি ইউনূসকে বরখাস্ত করে সেনা শাসন ক্ষমতা নিতে পারে এবং তখন একটা জাতীয় ঐক্যের সরকার গড়ার দিকে যেতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। নজর রাখবো অন্যান্য খবরে। বিচারপতি যশবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সুপারিশের প্রতিবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। কলেজিয়ামের সিদ্ধান্তে কেন্দ্রকে সাড়া না দিতে আবেদন আইনজীবীদের। বিচারপতি যশবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সুপারিশ এবং সুপারিশের প্রতিবাদ হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। কলেজিয়ামের সিদ্ধান্তে কেন্দ্রকে সাড়া না দিতে আবেদন আইনজীবীদের। আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। পল্লব দা, এ বিষয়ে কি জানা যাচ্ছে? বিচারপতি বর্মাকে যখন প্রথম কোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলির কথা শোনা যায় তখনই কিন্তু এলাহাবাদ বার অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টকে জানিয়েছিল ওকে যেন ফেরত পাঠানো না হয়। কিন্তু গতকাল সন্ধ্যায় যখন সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিচারপতি বর্মাকে সেই এলাহাবাদ ফেরত পাঠানোর সিদ্ধান্ত ঘোষণাটা করে, সেই সূত্রেই কিন্তু এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন সাধারণ সভা ডেকে সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে তাদের বিষয়টি যদি সুষ্ঠু সমাধান না হয় ততদিন কিন্তু অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি বা ধর্মঘটটা চলবে। একই সঙ্গে তারা জানিয়ে দিয়েছে যে কোনো রকম ভাবেই কিন্তু বিচার বিভাগীয় কাজ চালানোটা যাবে না, এমনকি নতুন করে মামলা দায়ের করাও যাবে না। আর যদি কেউ এই বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুসরণ না করে আদালতে কাজ করতে যান সেক্ষেত্রে তারা যদি কোনোভাবে তার দায় নেবে না অ্যাসোসিয়েশন। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকে। পল্লব চট্টোপাধ্যায় ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সংসদে দেখানো হবে ছাবা। সংসদের লাইব্রেরি বিল্ডিং এর বালাযোগী অডিটোরিয়ামে দেখানো হবে সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা ছাবা। বৃহস্পতিবার দেখানো হতে পারে এমনটাই জানা যাচ্ছে এবং স্ক্রিনিং এ উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা। 27শে মার্চ সংসদে ছাবার স্পেশাল স্ক্রিনিং এ হাজির থাকবেন নরেন্দ্র মোদীও।
এ নিয়ে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় কি জানিয়েছেন শুনুন। দেখো, এটা একেবারে তাজ্জব হয়ে যাওয়ার মতো ঘটনা যে একটা অনৈতিহাসিক বা বলা যেতে পারে ইতিহাসের কিছু কিছু অংশ আলাদা আলাদা করে তুলে দেশে সাম্প্রদায়িকতা জাগিয়ে তোলার যে প্রচেষ্টা, সেই রকম একটি ছবি কেন্দ্রীয় সরকারের মদতেই নিশ্চয়ই হচ্ছে। সংসদের লাইব্রেরি ভবনে বালাযোগী অডিটোরিয়ামে দেখানো হবে, সম্ভবত বৃহস্পতিবারই ছবিটি দেখানো হবে এবং ছবিটিকে আরো তার যাতে বিকৃতি বাড়ে, লোকে দেখতে আসে, সেই ব্যাপারটা নিশ্চিত করতে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একদল বিজেপি নেতা বা কেন্দ্রীয় মন্ত্রী তারা থাকবেন বলে জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে ওই সিনেমার নির্মাতা এবং অভিনেতা অভিনেত্রীরা তারাও থাকতে পারেন, এই স্ক্রিনিংয়ে থাকবেন বলেই জানা যাচ্ছে। এবং এর মধ্য দিয়েই এই ছবিটিকে কেন্দ্র করে সারা দেশে যে একটা নতুন করে সাম্প্রদায়িকতার জিগির তোলবার চেষ্টা করা হচ্ছে, সেই জিনিসটাতেই ধোঁয়া দেওয়া হবে বলে, হাওয়া দেওয়া হবে বলে মনে করছেন অনেকেই। কেননা আমরা জানি যে এই ছবিটিকে কেন্দ্র করেই নাগপুরে একটা সাম্প্রদায়িক হানাহানির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই উত্তেজনা এখনো রয়েছে, যদিও হিংসার ঘটনা বন্ধ হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং সেখানে মহারাষ্ট্রের পুলিশ, মহারাষ্ট্রের সরকার, মহারাষ্ট্রের প্রশাসন তারা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে এই হিংসার ঘটনাকে দেখছে। এবং সেখানে আমরা শুনেছিলাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে বলতে যে ছাওয়া দেখা উচিত, অর্থাৎ এভাবে এই ছবিটির প্রচার করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এবার তো দেখা যাচ্ছে যে গোটা ভারত সরকার তারা এই ছবিটি দেখাবে। এখানে ঔরঙ্গজেবকে যেভাবে দেখানো হয়েছে বা সম্ভাজি মহারাজকে যেভাবে দেখানো হয়েছে, সেটা কতটা ইতিহাস সম্মত সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। এ কথাও বলা হয়নি কোথাও যে ঔরঙ্গজেবের যে বাহিনী, সেই বাহিনীকেও হিন্দুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঔরঙ্গজেবের যে বাহিনী, সেই বাহিনীতে রাজা জয় সিং, অম্বরের রাজা, তিনি বড় সেনাপতি ছিলেন। মহারাজা যশবন্ত সিং যোধপুরের, তিনি বড় সেনাপতি ছিলেন। এছাড়াও আরো অনেক হিন্দু সেনাপতিও ছিলেন। সেটা ছিল একটা সারা ভারতব্যাপী রাজশক্তি। তাদের অনেক ত্রুটি দুর্বলতা থাকতে পারে, কিন্তু তারা একটা রাজশক্তি, তার সঙ্গে মারাঠা রাজশক্তির একটা দ্বন্দ্ব যুদ্ধ দীর্ঘদিন ধরে চলেছে, বছরের পর বছর ধরে চলেছে। সেই জিনিসটাকে তুলে এনে দেশপ্রেমের মোড়কে, সাম্প্রদায়িকতার মোড়কে ভারতবাসীর কাছে নতুন করে হাজির করা হচ্ছে এবং সেটাকে স্বীকৃতি দিচ্ছে ভারতের সংসদ বা ভারতের কেন্দ্রীয় সরকার। দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে ক্যাশ কাণ্ড। অগ্নি নির্বাপনের সময় উপস্থিত 5 পুলিশ কর্মী ফোন জমা দেন। 5 জন পুলিশ কর্মী ফোন জমা দেন দিল্লি পুলিশে। দিল্লি পুলিশ হেডকোয়ার্টারে ফোন জমা দেন। 14 মার্চ আগুন লাগে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে। নজর রাখবো অন্যান্য খবরে। ফের পিছলো ডিএ মামলার শুনানি। পরবর্তী শুনানি 22 এপ্রিল সুপ্রিম কোর্টে পিছলো ডিএ মামলার শুনানি, এমনটাই জানা যাচ্ছে। এবং যে ডিএ মামলার শুনানির অপেক্ষায় ছিলেন যারা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 22 এপ্রিল পরবর্তী শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টে পিছলো ডিএ মামলার শুনানি। আপনাদের জানিয়ে রাখবো, ডিএ মামলার শুনানি আবারও পিছলো এবং ইতিমধ্যেই সেই দিনও ধার্য করা হয়েছে। 22 এপ্রিল রয়েছে পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ডিএ মামলার শুনানি পিছলো।
আপনাদের জানাবো ডিএ মামলা, এবং এই নিয়ে আমরা দেখেছি বিভিন্ন সময় যে বিতর্ক তৈরি হয়েছিল, একাধিকবার আন্দোলনের ঝড়ও উঠেছিল। এবার ডিএ মামলার যে শুনানি আরও একবার পিছিয়ে গেল, 22শে এপ্রিল ডিএ মামলার শুনানি, এমনটাই জানা যাচ্ছে। শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি পিছল। ডিএ নিয়ে একাধিকবার যে কেন্দ্র রাজ্য সংঘাত চলেছে, এবার ডিএ মামলার শুনানি পিছল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল, এবং আমরা দেখেছি এর আগে জানুয়ারিতে এই মামলার শুনানির দিন নির্ধারিত হয়েছিল শীর্ষ আদালতে। তবে পরবর্তীতে সময়ের অভাবে সেই শুনানি হয়নি, এবং তারপর নতুন বেঞ্চে এই মামলা চলে যায়। পুলিশ হেফাজত শেষে আলিপুর আদালতে ধৃত সৌপ্তিক চন্দ্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবন্ধু কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়, এবং আলিপুর আদালতে পেশ করা হবে ধৃত সৌপ্তিককে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার করা হয় সৌপ্তিককে। পুলিশ হেফাজত শেষে আলিপুর আদালতে ধৃত সৌপ্তিক চন্দ্র। আলিপুর আদালতে পেশ করা হয় সৌপ্তিক চন্দ্রকে। পুলিশ হেফাজত শেষের পর তাকে নিয়ে আসা হয় আলিপুর আদালতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবন্ধু কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আমরা দেখেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েব কুপারের সাধারণ সভাকে কেন্দ্র করে যেভাবে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং সেখানে শিক্ষাবন্ধু কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছিল এই অভিযুক্ত সৌপ্তিকের বিরুদ্ধে। ইতিমধ্যে আর পুলিশ হেফাজত শেষে তাকে আজ আলিপুর আদালতে পেশ করা হয়। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি, ফোন লাইনে কথা বলবো অরিত্রর সঙ্গে। অরিত্র, এই বিষয়ে কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে এই সৌপ্তিক চন্দ্র তাকে আজকে আদালতে পেশ করা হয়েছে। শুনানি পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে যেটা আমরা জানতে পারছি, এবং অর্ডার আপাতত রিজার্ভ রয়েছে। কিছুক্ষণ পরে সেই অর্ডার জানানো হবে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে আরো বেশ কয়েকদিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে, 1/4/2025 পর্যন্ত। এই মুহূর্তে শুনানি পর্ব শেষে বাদী বিবাদী দুই পক্ষের সওয়াল জবাব শেষে অর্ডার রিজার্ভ রাখা হয়েছে সৌপ্তিক চন্দ্রের মামলায়। ধন্যবাদ অরিত্র। অসুস্থ থাকায় দোষী সাব্যস্ত তৃণমূল নেতাদের সাজা ঘোষণা পিছল। সোমবার 13 জন তৃণমূল নেতাকে দোষী সাব্যস্ত করা হয়। 4 জন অসুস্থ থাকায় বুধবার ভার্চুয়াল শুনানির নির্দেশ জেলা সুপারকে। বুধবার সাজা ঘোষণার পর হাইকোর্টের দ্বারস্থ হবে অভিযুক্তরা। সোমবার 13 জন তৃণমূল নেতাকে দোষী সাব্যস্ত করা হয়, এবং সাজা ঘোষণার পর হাইকোর্টের দ্বারস্থ হবে অভিযুক্তরা। 4 জন অসুস্থ থাকায় বুধবার ভার্চুয়াল শুনানির নির্দেশ জেলা সুপারকে। বুধবার সাজা ঘোষণার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন অভিযুক্তরা। অসুস্থ থাকায় দোষী সাব্যস্ত তৃণমূল নেতাদের 4 জন তৃণমূল নেতা তারা হাজিরা দিতে পারেননি, এবং 4 জন অসুস্থ থাকায় বুধবার ভার্চুয়াল শুনানির নির্দেশ দেওয়া হয়েছে জেলা সুপারকে। আমজাদ আলী শেখ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। আমজাদ, এই বিষয়ে কি জানা যাচ্ছে? কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন অভিযুক্তরা, কি কি বিষয়ে তারা আবেদন করতে পারে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পূর্ব বর্ধমান জেলা 1 নম্বর ব্লকের যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, তাতে করে বারবার 2017-এর কথাই উঠে আসছে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বকে নিয়ে সার্বিকভাবে 2025-এ এই যে রায় বেরোবে সেটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম ভাবে ভাবতে পারেননি তারা। সবচেয়ে বড় বিষয় যে বর্ধমান ডেভেলপমেন্টের অথরিটি যিনি চেয়ারম্যান রয়েছেন এবং 1 নম্বর ব্লকের সভাপতি, তার যেটা পাশাপাশি যুব সভাপতি এবং সঙ্গে রয়েছেন প্রায় 13 জন কর্মকর্তা এবং তৃণমূলের নেতৃত্বগণ। সার্বিকভাবে এরা এদের সঙ্গে যুক্ত ছিল সেই নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে জেলা নেতৃত্বরা। তারা চাইছেন যে কোনো রকম ভাবে এটাকে আটকানো যায়, এবং সবচেয়ে বড় যে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা যে ঘটনাটি ঘটেছিল তাতে করে পঞ্চায়েত সদস্য, সেই সদস্য কিন্তু মারকে তার
চোখ চলে যায় এবং তারপরে তার স্ত্রী এরকম ঘটনা ঘটে যায়, এরকমটা জানা যাচ্ছে। কিন্তু আজকে 13 জনকে আদালতে তোলা হলো, 4 জন যে শরীর অসুস্থ রয়েছে তার জন্য আগামীকাল শুনানি দেওয়া হবে, সেটা ভার্চুয়ালের মাধ্যমে কি হবে এটা কিন্তু জানা যাচ্ছে। সার্বিকভাবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তৃণমূল নেতৃত্বরা, তবে সবকিছু বিষয়টি খতিয়ে দেখছেন এবং তারা চাইছেন যে শীর্ষ আদালতে তারা যাবেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখবেন যাতে কোনো রকম ভাবে দোষী সাব্যস্ত না হয়। ধন্যবাদ আমজাদ। চারটে চারদিকে পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।